বগুড়ায় এনসিপি জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে জাতীয় পার্টির কার্যালয় দখল করতে গিয়ে তুমুল গণধোলাইয়ের শিকার হয়েছে সমন্বয়ক নামধারী এনসিপির নেতাকর্মীরা। রাজনীতির আকাশ হঠাৎ মেঘলা হয়ে গেল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ, বুঝতেই পেরেছেন। এইমাত্র পাওয়া খবর যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় তুলপার। আসলে কি হতে যাচ্ছে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বগুড়ায় এনসিপি জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে জাতীয় পার্টির কার্যালয় দখল করতে গিয়ে তুমুল গণধোলাইয়ের শিকার হয়েছে সমন্বয়ক নামধারী এনসিপির নেতাকর্মীরা। অপরদিকে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ভোটের ক্যাম্পেইন করার সময় বিএনপির নেতাকর্মীদের হাতে হেনস্থা সহ সরাসরি হুমকিও দিতে দেখা যায়। এ সময় হেনস্থাকারী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক দাবি করতে দেখা। চলুন জুলাই যোদ্ধাদের কিভাবে প্রোটোকল দিচ্ছে দেখে আসি। আপনারা যেভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ভেরিফাইড দিয়ে গালাগালি করতেন ভাইও, আমাকে রাজনীতি করার ইচ্ছা মনে নষ্ট হয়ে গেছে। আর যেভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কোন সৈরাতের এটা হয়, এবার আমি বলি জিয়াউর রহমান বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহস তারা পেল কোথা থেকে? কারা তাদের পেছনে আছে? আর কার আশ্রয়ই বারবার ধরাছোঁয়ার বাইরে থাকছে তারা? আপনি আব্বাসের জন্য দোয়া করেন, আজ 5 তারিখ কর্মী হিসাবে আমরা আপনার জন্য দোয়া করি। আমরা 5 তারিখের পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবেন, আপনাদের যে পরিমাণ গালাগালি আমগুলো করতেন, তাহলে আমরা তো তার সুযোগ রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শেষ, ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক, আমার যদি অপরাধ হয় আপনি আমাকে করবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনার আমি পাবো কোথায়? বিগত 16 মাসে জুলাই যোদ্ধাদের অপকর্মের মুখোশ দেখে ফেলেছে বাংলার জনগণ। যেখানেই এনসিপি পরিচয় দিচ্ছে সেখানেই রাজাকার বলে গণধোলাই চালাচ্ছে সাধারণ জনতা। যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাজ্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিল, তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি নেবে? আমরা বিএনপির পরিবার যদি আজকে আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতে হয়তো, আর নাহলে আমার ছোট ছেলেও আমার কাছে থাকতো না। শেখ হাসিনা কোটা আন্দোলনের সময় ঠিকই বলেছিলেন জুলাই যোদ্ধারা সব রাজাকারের নাতিপুতি। কিছু 16 মাস পর যখন নির্বাচনে লড়তে জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি করেছে তখন বাংলার মানুষের চোখের পর্দা সরে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু এখনো বাকি, জুলাই যোদ্ধারা কি আদৌ জনগণের প্রতিনিধি নাকি অন্য কারো এজেন্ডার হাতিয়ার? জুলাই যোদ্ধাদের অপকর্মের বিস্তারিত জানতে পুরো ভিডিওতে চোখ রাখুন। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভিডিওর একেবারে শেষ অংশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত বছরের অগাস্টে সরকার পতনের পর আমরা অনেক কিছুর পরিবর্তন দেখেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যাশা না থাকা সত্ত্বেও অথবা আমরা চাইনি কিন্তু এমন কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনগুলো আমাদেরকে বলতে গেলে হতাশ করেছে, দুঃখিত করেছে। তেমনই একটা পরিবর্তন হলো যে শিক্ষকের প্রতি ছাত্রদের আচরণ। এই জিনিসটা আমরা দেখেছি। আমরা দেখেছি প্রকাশ্যে শিক্ষককে গালাগালি করা, শিক্ষককে ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া, শিক্ষককে পদত্যাগ করার জন্য তাকে অবরুদ্ধ করে রাখা। আমরা এরকম অনেক দৃশ্য দেখেছি। অভিযোগটা কি? অভিযোগ হলো সেই শিক্ষক স্বৈরাচারের দোষর ছিলেন। স্বৈরাচারের দোষর তারা কবে থেকে ছিলেন? মানে স্বৈরাচার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই সময়ে তারা স্বৈরাচারের কথা অনুযায়ী চলেছেন, অথবা স্বৈরাচারের যে সমস্ত নিয়ম কানুন আদেশ সেগুলো পালন করেছেন, অথবা স্বৈরাচারের সমর্থক যে ছাত্র সংগঠন তাদেরকে তারা আশকারা দিয়েছেন। অভিযোগগুলো অবশ্যই একদম ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু সেই অভিযোগের বিচার কি ছাত্ররা করতে পারে? অথবা যে ছাত্ররা তাদেরকে বিচার করছিল তাদের কি অবস্থান ছিল স্বৈরাচারের আমলে? সেই 17 বছরে তারা কে কতটা বিপ্লবী ছিল? তাদের কার কতটা বিপ্লবী ভূমিকা তাদেরকে দেখা গেছে? দু একজন বিচ্ছিন্নভাবে হয়তো ঘটনা ঘটিয়েছে, বিপ্লব করেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। যারা করেছে তারাই কি এখন এগুলি করছে? না, তাও করেনি। আমি যদি ছাত্র সংগঠনের কথা বলি, ছাত্রলীগের সেই দোর্দণ্ড প্রতাপে তারা যে অত্যাচার মানুষের উপর করেছিল, স্টুডেন্টদের উপর করেছিল, তার প্রতিবাদ কেউ করে থাকলে কিন্তু ছাত্র দলের ছেলে মেয়েরা বেশি করেছে।
কারণ তারা সংগঠিত ছিল। আর পরবর্তী সময় যারা এই সমস্ত করেছে তাদের ম্যাক্সিমাম কিন্তু গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে ছিল, তারা তো প্রতিবাদ করেনি। এখন তারা তাদের সেই গুপ্তভাবে ছাত্রলীগের পারপাস সার্ভ করা যদি অন্যায় না হয়, তাহলে ওই সময় যারা টিচার ছিলেন তাদের কর্মকাণ্ড অন্যায় ছিল? আমি বলবো দুটোই অন্যায়। তাহলে যদি আগের বিচার ছাত্রদের ওই গুপ্ত ছাত্রদের বিচার না হয়, তাহলে এদের বিচার আপনি ওরাই কিভাবে দাবি করে, অন্য কেউ দাবি করতে পারে? এবং দাবি অবশ্যই করা যেতে পারে, আমি এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কেউ অন্যায় করে তার বিচার হবে না কেন, কিন্তু সেই বিচারের ভার কি ছাত্ররা নেবে নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে? কোনো একটা শিক্ষক সে স্বৈরাচারের দোষর ছিল, আমি ধরে নিলাম ঠিক আছে, সে অন্যায় করেছে, এটাও ঠিক আছে, কিন্তু তার বিচারটা কে করবে? যে ছাত্র যদি তার বিচার করতে তার প্রতি আপনি দায়িত্বটা দিয়ে দেন, তাহলে সারা দেশে কি অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে? সেই পরিস্থিতির তৈরি হয়েছে, আমরা তারই নমুনা দেখছি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। এমনকি এই বিষয়ে আরো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নিউজের জন্য। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।